হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের গভীরে। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত মালায়াম থ্রিলার মুভি দৃশ্যমের পার্ট 3। তার আগে আমি দৃশ্যম পার্ট 1 এবং পার্ট 2 এর গল্প সংক্ষেপে বলছি, যেন আপনারা যারা দেখেননি আগের পার্টগুলো বা যারা কিছুটা ভুলে গেছেন গল্পটা, তাদের যেন বুঝতে কিছুটা সুবিধা হয়। কিন্তু গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে। দৃশ্যম সিনেমার গল্প শুরু হয় একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারকে নিয়ে। জর্জ কুট্টি একজন কেবল টিভি অপারেটর, যে নিজের স্ত্রী রানী এবং 2 মেয়ে আঞ্জু এবং অনুকে নিয়ে একটি ছোট গ্রামে শান্তিতে জীবন কাটাচ্ছিল। জর্জ কুট্টি খুব বেশি পড়াশোনা জানে না, কিন্তু তার বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অসাধারণ। সে জীবনে বেশিরভাগ জ্ঞান শিখেছিল সিনেমা দেখে। ক্রাইম, তদন্ত, পুলিশের কাজের ধরন আর মানুষের মনস্তত্ত্ব, এসব সে বই থেকে নয় বরং সিনেমা থেকেই শিখেছিল। তার পরিবার ছিল খুবই সাধারণ, আর জর্জ কুট্টির কাছে তার পরিবারই ছিল সবকিছু। কিন্তু একদিন তাদের শান্ত জীবন পুরোপুরি বদলে যায়। জর্জ কুট্টির বড় মেয়ে আঞ্জু একদিন স্কুল ক্যাম্পে যায়। সেখানে তার পরিচয় হয় ভারুণ নামের এক ছেলের সঙ্গে। ভারুণ ছিল এক ক্ষমতাশালী পুলিশ অফিসারের ছেলে। তার মা গীতা প্রভাকর একজন কঠোর এবং প্রভাবশালী আইজি পুলিশ অফিসার। ক্যাম্প চলাকালে ভারুণ গোপনে আঞ্জুর একটি প্রাইভেট ভিডিও রেকর্ড করে ফেলে। পরে সেই ভিডিও দেখিয়ে সে আঞ্জুকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এক রাতে জর্জ কুট্টি বাড়িতে না থাকার সুযোগে ভারুণ তাদের বাড়িতে চলে আসে। তখন বাড়িতে শুধু রানী, আঞ্জু আর ছোট মেয়ে অনু ছিল। ভারুণ ভিডিও ডিলিট করার বদলে অঞ্জুর কাছে খারাপ কিছু দাবি করে বসে। পরিস্থিতি ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য রানী আর আঞ্জু ভারুণের সঙ্গে লড়াই শুরু করে। আর সেই ধস্তাধস্তির মাঝেই অনিচ্ছাকৃতভাবে ভারুণের মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই ভারুণ মারা যায়। এই ঘটনার পর গল্পটি একটি সাধারণ ফ্যামিলি ড্রামা থেকে ভয়ঙ্কর ক্রাইম থ্রিলারে পরিণত হয়। রানী আর আঞ্জু ভয়ে ভেঙে পড়ে। তারা বুঝতে পারে না এখন কি করা উচিত, তাই তারা ভারুণের মৃতদেহ লুকিয়ে ফেলে। পরে জর্জ কুট্টি বাড়ি ফিরে পুরো সত্য জানলে এক মুহূর্তের জন্যও নিজের পরিবারকে দোষ দেয় না। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের পরিবারকে বাঁচানো। সে বুঝে যায় যদি পুলিশের হাতে সত্য বেরিয়ে আসে তাহলে তার স্ত্রী আর মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। আর যেহেতু ভারুণ একজন বড় পুলিশ অফিসারের ছেলে, তাই পুলিশ যে কোনো পর্যায়ে যেতে পারে। এরপর জর্জ কুট্টি নিজের জীবনের সবচেয়ে বড় মাস্টার প্ল্যান তৈরি করে। প্রথমেই সে তার পরিবারকে মানসিকভাবে প্রস্তুত করে। পরিবারের প্রত্যেকে একই গল্প মুখস্থ করায়। কোন দিনে কি হয়েছে, তারা কোথায় গিয়েছিল, কার সঙ্গে দেখা করেছে, কি খেয়েছে আর কোন সিনেমা দেখেছে। জর্জ কুট্টি পুরো পরিবারের জন্য একটি ভুয়া গল্প তৈরি করে। সে ট্রিপে যাওয়ার প্রমাণ হিসেবে বাসের টিকিট, রেস্টুরেন্টের বিল, সিনেমার টিকিট এবং হোটেলের এন্ট্রি সবকিছু খুব সাবধানে সাজিয়ে রাখে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, সে শুধু প্রমাণ তৈরি করেনি বরং মানুষের মনেও সেই উপস্থিতির স্মৃতি বসিয়ে দিয়েছিল। যেখানেই গেছে সেখানকার মানুষ যেন মনে রাখে যে ওই নির্দিষ্ট দিনে জর্জ কুট্টি আর তার পরিবার সেখানে ছিল। ভারুণ নিখোঁজ হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। আইজি গীতা প্রভাকর নিজে তার ছেলের কেসে নেমে পড়েন। পুলিশের সন্দেহ গিয়ে পড়ে জর্জ কুট্টির পরিবারের উপর, কারণ ভারুণকে শেষবার আঞ্জুর আশেপাশেই দেখা গিয়েছিল। পুলিশ বারবার জর্জ কুট্টি আর তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জর্জ কুট্টি সবাইকে এত নিখুঁতভাবে প্রস্তুত করেছিল যে প্রত্যেকে একই উত্তর দিতে থাকে। পুলিশের চাপ বাড়তে থাকে, এমনকি তাদের উপর নির্যাতনও করা হয়। ছোট মেয়ে অনুকেও মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চলে। তবুও পরিবার নিজের গল্প থেকে এক চুলও সরে না। একসময় পুলিশ একটি বড় ক্লু পেয়ে যায়। অনু ভুল করে বলে ফেলে যে ভারুণের লাশ বাগানে পুঁতে রাখা হয়েছে। এরপর পুলিশ জর্জ কুট্টির বাড়ির বাগান খুঁড়তে শুরু করে। সবাই ভাবতে থাকে এবার সত্য বেরিয়ে আসবে, কিন্তু ঠিক তখনই সামনে আসে জর্জ কুট্টির আসল মাস্টার স্ট্রোক। বাগানে ভারুণের লাশ পাওয়া যায় না, বরং কিছু পশুর হাড় পাওয়া যায়, কারণ জর্জ কুট্টি আগেই লাশ সেখান থেকে সরিয়ে ফেলেছিল। কিন্তু লাশ গেল কোথায়? সিনেমার শেষে জানা যায় জর্জ কুট্টির লাশ এমন জায়গায় লুকিয়ে রেখেছিল যেখানে পুলিশ কখনো খুঁজবে বলেও ভাবতে পারবে না।
যে পুলিশ স্টেশনের নির্মাণ কাজ চলছিল সেই পুলিশ স্টেশনের ফাউন্ডেশনের নিচেই সে ভারুণের লাশ চাপা দিয়েছিল। অর্থাৎ যেখান থেকে পুলিশ পুরো কেস সমাধান করার চেষ্টা করছিল, সত্যটা ঠিক তাদের পায়ের নিচেই লুকিয়েছিল। প্রথম পার্ট শেষ হয় জর্জ কুট্টির জয়ের মাধ্যমে। পুলিশের হাতে কোনো শক্ত প্রমাণ থাকে না, কেস দুর্বল হয়ে যায় এবং জর্জ কুট্টি নিজের পরিবারকে বাঁচিয়ে ফেলে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। কয়েক বছর পরে শুরু হয় পার্ট 2। এখন জর্জ কুট্টি আগের চেয়ে অনেক বেশি সফল। কেবল অপারেটর থেকে সে একটি থিয়েটারের মালিক হয়ে গেছে। তার স্বপ্ন এখন সিনেমা প্রডিউস করা। বাইরের দুনিয়ার কাছে মনে হয় তার পরিবার স্বাভাবিক জীবন যাপনই করছে, কিন্তু বাস্তবে ভারুণের ঘটনার ট্রমা এখনো তাদের ভেতরে বেঁচে আছে। আঞ্জু মানসিকভাবে ভেঙে পড়ে থাকে, রানী অপরাধ বোধ আর ভয়ের মধ্যে জীবন কাটায়। ছোট মেয়েও সেই ঘটনার চাপ অনুভব করে। আর জর্জ কুট্টি সবসময় সতর্ক থাকে, কারণ সে জানে পুলিশ হয়তো কেস বন্ধ করেছে কিন্তু ভুলে যায়নি। অন্যদিকে ভারুণের বাবা মাও এখনো তাদের ছেলের জন্য ন্যায় বিচার চায়। গীতা প্রভাকর আর তার স্বামী নিশ্চিত জানে যে জর্জ কুট্টি সত্য লুকিয়ে রেখেছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই। তাই পুলিশ আবার গোপনে জর্জ কুট্টির বিরুদ্ধে তদন্ত শুরু করে। এবার তদন্ত আগের চেয়েও বেশি স্মার্ট হয়। পুলিশ জর্জ কুট্টির আশেপাশের মানুষদের উপর নজর রাখতে শুরু করে। তার প্রতিবেশী, বন্ধু আর প্রতিদিনের রুটিন সবকিছু গোপনে পর্যবেক্ষণ করা হয়। এমনকি জর্জ কুট্টির বাড়ির পাশেই এক দম্পতি থাকতো যারা আসলে পুলিশের ইনফর্মার ছিল। পুলিশের পরিকল্পনা ছিল একদম পরিষ্কার। তারা চেয়েছিল পরিবারটাকে মানসিকভাবে ভেঙে ফেলতে, যাতে কেউ না কেউ সত্য বলে ফেলে। একদিন নিজের অপরাধবোধে ভেঙে পড়ে রানী পাশের বাড়ির মহিলাকে কিছু ইঙ্গিত দিয়ে ফেলে। পুলিশ সেই দুর্বলতার সুযোগ নেয়। একই সময়ে পুলিশ আরেকজন গুরুত্বপূর্ণ সাক্ষীকেও খুঁজে পায়। সেই ব্যক্তি দাবি করে যেদিন ভারুণ মারা যায় সেদিন রাতে সে জর্জ কুট্টিকে পুলিশ স্টেশনের নির্মাণাধীন জায়গার আশেপাশে দেখেছিল। এই সাক্ষী কেসটাকে আবারও শক্তিশালী করে তোলে। তখন পুলিশের মনে হয় তারা জর্জ কুট্টির মাস্টার প্ল্যানের একদম কাছাকাছি পৌঁছে গেছে। অবশেষে পুলিশ স্টেশনের ফাউন্ডেশন খুঁড়ে মানুষের হাড় উদ্ধার করা হয়। সবাই ধরে নেয় এবার জর্জ কুট্টির খেলা শেষ। মনে হতে থাকে অবশেষে ভারুণের দেহাবশেষ পাওয়া গেছে এবং কেস প্রায় সমাধান হয়ে গেছে। কিন্তু জর্জ কুট্টি সবসময় পুলিশের থেকে 2 ধাপ এগিয়ে থাকে। পার্ট 2-তে প্রকাশ পায় সে অনেক আগে আন্দাজ করে রেখেছিল যে একদিন পুলিশ হয়তো লাশ পর্যন্ত পৌঁছে যাবে। তাই সে আগেভাগেই একটি ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছিল। সে এক লেখকের সঙ্গে দেখা করে এবং সিনেমা স্ক্রিপ্টের অজুহাতে ক্রাইম আর আইনের ফাঁকফোকর নিয়ে আলোচনা করে। আসলে সে স্ক্রিপ্টের মাধ্যমে সে নিজের বাস্তব সমস্যার সমাধান তৈরি করছিল। জর্জ কুট্টি জানতো পুলিশ যদি হাড় খুঁজেও পায় তবুও কেস তখনই শক্তিশালী হবে যখন ডিএনএ টেস্ট প্রমাণ করবে যে সেগুলো ভারুণের হাড়। তাই সে আরও ভয়ঙ্কর একটা চাল চালায়। সে মর্গ থেকে অন্য এক মৃতদেহের হাড় জোগাড় করে রাখে। পরে যখন পুলিশ ফরেন্সিকে পরীক্ষার জন্য ভারুণের দেহাবশেষ পাঠায় তখন জর্জ কুট্টি গোপনে আসল হাড়ের বদলে অন্য হাড় রেখে দেয়। ফলে ডিএনএ রিপোর্টে প্রমাণ হয় যে ওই হাড়গুলো ভারুণের নয়। পুলিশের সবচেয়ে বড় প্রমাণও এভাবেই ভেস্তে যায়। জর্জ কুট্টি আবারও নিজের পরিবারকে আইনের হাত থেকে বাঁচিয়ে ফেলে। তবে এবার তার জয়ে কোনো আনন্দ ছিল না, কারণ জর্জ কুট্টি জানতো সে তার পরিবারকে জেল থেকে বাঁচাতে পারলেও অপরাধবোধ থেকে বাঁচাতে পারেনি। সিনেমার শেষে সে ভারুণের আসল দেহাবশেষ সম্মানের সঙ্গে তার বাবা মায়ের কাছে পৌঁছে দেয়, যাতে তারা অন্তত কিছুটা শান্তি পায়। এই ঘটনায় জর্জ কুট্টির আবেগী দিকটা সামনে আসে। সে আসলে অপরাধী হতে চায়নি, সে শুধু একজন বাবা ছিল যে নিজের পরিবারকে বাঁচানোর জন্য অসম্ভব পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো পার্ট 3-তে কি জর্জ কুট্টি আবারও নিজের পরিবারকে বাঁচাতে পারবে? এরপর শুরু হয় দৃশ্যম 3-এর মূল কাহিনী। সিনেমার শুরুতে দেখা যায় জর্জ কুট্টি তার পুরো পরিবারকে নিয়ে একটি থিয়েটারে বসে সিনেমা দেখছে। মজার ব্যাপার হলো থিয়েটারে যে সিনেমাটা চলছে সেটার কিছু নয় বরং দৃশ্যম নিজেই। অর্থাৎ দ্বিতীয় পার্টের শেষে জর্জ কুট্টি যে লেখককে নিজের গল্প শুনিয়েছিল এখন সেই গল্প নিয়ে সিনেমা বানানো হয়েছে। পুরো থিয়েটার জুড়ে হাততালি পড়ছে, সবাই দৃশ্যমের প্রশংসা করছে। জর্জ কুট্টির গল্পের প্রশংসা করতে কেউ ক্লান্ত হচ্ছে না। সিনেমাটি 100 কোটি রুপির ব্যবসাও করে ফেলেছে। সিনেমা শেষ হওয়ার পরও মানুষ জর্জ কুট্টিকে ঘিরে ধরে, কারণ এখন সে আর সাধারণ কোনো মানুষ নয় বরং অনেক বড় পরিচিত নাম হয়ে গেছে। কিন্তু জর্জ কুট্টি বুঝতে পারে যদি সে লোকজনের সামনে যায় তাহলে সবাই অযথা প্রশ্ন করতে শুরু করবে। তাই সে পরিবারের সবাইকে নিয়ে থিয়েটারের পিছনের গেট দিয়ে বের হতে চায়।
ঠিক তখনই একটি ছেলে এবং একটি মেয়ে মাইক নিয়ে তাদের সামনে আসে। তারা দুজন প্রেস রিপোর্টার। তারা জর্জ কুট্টিকে বলে তারা তার একটি ব্যক্তিগত ইন্টারভিউ নিতে চায়, কিন্তু জর্জ কুট্টি সঙ্গে সঙ্গে না করে দেয়। সে বলে তার হাতে সময় নেই, কারণ বাড়িতে অতিথি এসেছে। কিন্তু রিপোর্টাররা ছাড়তে রাজি হয় না। তারা বলে শুধু একটা ছোট প্রশ্ন করতে চায়, যেটা তার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। এরপর তারা রেকর্ডিং শুরু করে প্রশ্ন করে, 2 বছর আগে আদালত জানিয়েছিল বরুণের মৃত্যুর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। ডিএনএ রিপোর্টেও প্রমাণ হয়েছিল যে মৃতদেহটি অন্য কারো ছিল। কিন্তু আপনি যে দৃশ্যম সিনেমা বানিয়েছেন তার গল্প আপনার বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়। তাহলে কি এই সিনেমার মাধ্যমে আপনি কিছু বলতে চাইছেন? এই প্রশ্ন শুনে জর্জ কুট্টি খুব শান্তভাবে উত্তর দেয়। সে বলে পুলিশ তার ঘাড়ে এমন একটি মামলা চাপাতে চেয়েছিল যার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। তাই দৃশ্যম শুধু একটি সিনেমা, তার বাস্তব জীবন নয়। এই কথা বলেই সে দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই রিপোর্টাররা নিজেদের টিমের সঙ্গে কথা বলতে থাকে। তারা বলে যেভাবেই হোক জর্জ কুট্টিকে এই খুনের মামলায় ফাঁসাতেই হবে। তাদের সবচেয়ে অবাক লাগে এই দেখে যে এত বড় ঘটনা ঘটার পরও জর্জ কুট্টির মুখে একটুও ভয় বা অনুশোচনা নেই। এতে বোঝা যায় সে তার পরিবারকে কত শক্তভাবে সামলে রেখেছে। এদিকে জর্জ কুট্টির বড় মেয়ে আঞ্জুর জন্য বিয়ের সম্পর্ক খোঁজা হচ্ছিল। প্রতি সপ্তাহেই কোনো না কোনো ব্রোকার নতুন প্রস্তাব নিয়ে আসতো, কিন্তু কোনো সম্পর্কই ঠিক হতো না। কারণ মানুষ যখন জানতে পারত আঞ্জু সেই পরিবারের মেয়ে যাদের নাম বারুণ হত্যা মামলার সঙ্গে জড়িত ছিল, তখনই তারা পিছিয়ে যেত। এসব শুনে রানী খুব ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে সে বলে আদালত তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের ওই হত্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারপরও কেউ তাদের মেয়েকে গ্রহণ করতে চাইছে না। তখন জর্জ কুট্টি বলে এখন আর গ্রামের আশেপাশের সম্পর্ক খুঁজে লাভ নেই, বাইরের কোনো ছেলের কথাই ভাবতে হবে। এদিকে আমরা দেখি দৃশ্যম সিনেমার সাফল্যে পুরো পরিবার খুব খুশি থাকে। জর্জ কুট্টি আবার নতুন সিনেমা বানানোর কথা বলে, কিন্তু এটা শুনেই রানী ভয় পেয়ে যায়। সে বলে আর সিনেমা বানানোর দরকার নেই, এই একটা সিনেমাই যথেষ্ট। এখন তাদের শুধু অঞ্জুর বিয়ে দিয়ে শান্তিতে জীবন কাটানো উচিত। কিন্তু জর্জ কুট্টি যে কোনো মূল্যে নিজের মেয়ের বিয়ে দিতে চায়। তবে প্রতিবারই বারুণ কেসের কারণে সবকিছু ভেঙে যায়। এই সময় জর্জ কুট্টির বাড়িতে জোশী নামে একজন লোক আসে। যদি আপনাদের মনে থাকে, দ্বিতীয় পার্টের শুরুতে এই লোকটাই পুলিশকে বলেছিল যে বারুণের লাশ পুলিশ স্টেশনের নিচে কবর দেয়া হয়েছিল। এখন জোশী খুব অসহায় অবস্থায় জর্জ কুট্টির সামনে গিয়ে বসে। সে বলে সেই ঘটনার পর তার পুরো জীবন বদলে গেছে। যে কাজেই হাত দেয় সেখানে শুধু ক্ষতি আর ব্যর্থতা আসে। এরপর জোশী স্বীকার করে যে সে আদালতে যে সাক্ষ্য দিয়েছিল সেটা টাকার বিনিময়ে দিয়েছিল। পুলিশ তাকে টাকা দিয়ে মিথ্যা বলাতে বাধ্য করেছিল। জোশী বলে পরে যখন সে চার্চে গিয়ে নিজের দুরবস্থার কথা জানায়, তখন সেখানে থাকা লোকজন তাকে বলে যে কোনো একটি পরিবারের অভিশাপ তার উপর পড়েছে, আর সেই কারণেই আজ সে ক্ষমা চাইতে এসেছে। কিন্তু জর্জ কুট্টি তার কথা শুনে খুব শান্তভাবে উত্তর দেয়। সে বলে সে কখনো কাউকে অভিশাপ দেয়নি, বরং সে সবসময় চায় সবাই ভালো থাকুক। আর সত্যি বলতে জোশী যা করেছিল তার কারণেই শেষ পর্যন্ত মামলাটা শেষ করা সম্ভব হয়েছিল। না হলে আজও তাদের পরিবারকে সেই কেস থেকে পালিয়ে বেড়াতে হতো। এই কথা শুনে জোশী অবাক হয়ে যায়। এরপর দৃশ্য বদলে আবার সেই 2 প্রেস রিপোর্টারকে দেখা যায়, যারা যে কোনোভাবে জর্জ কুট্টিকে অপরাধী প্রমাণ করতে চায় এবং তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। এই কারণে তাদের টিম সবসময় জর্জ কুট্টির বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। তারা জর্জ কুট্টির প্রতিটি কাজ, প্রতিটি চলাফেরা আর পুরো পরিবারের উপর নজর রাখে। তাদের শুধু একটা ছোট্ট সূত্র দরকার ছিল, যেটাকে কাজে লাগিয়ে পুরনো মামলাটা আবার খুলে ফেলা যায় এবং জর্জ কুট্টিকে জেলে পাঠানো যায়। এখন প্রশ্ন ছিল তারা এত রাগান্বিত কেন, আর তাদের পিছনে আসলে কে রয়েছে? এই প্রশ্নের উত্তর আমরা কিছুটা পরেই পাব। দিন কেটে যেতে থাকে। এদিকে জর্জ কুট্টি তার বড় মেয়ে আঞ্জুর জন্য পাত্র খুঁজছিল, কিন্তু কোনো সম্পর্কই ঠিক হচ্ছিল না। তারপর একদিন জর্জ কুট্টি পুরো পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তখন তার স্ত্রী রানী তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে তাদের মেয়েরা এখন আর ছোট নেই, তাদের বয়স বাড়ছে, তাই তাদের মনেও অনেক প্রশ্ন জমে আছে। কিন্তু তারা সেই প্রশ্নগুলো খোলাখুলি বলতে সংকোচ বোধ করে। তাই তাদের এমন একটা জায়গায় নিয়ে যাওয়া উচিত যেখানে তারা মন খুলে সব কথা বলতে পারে। আসলে এই পরামর্শটা রানীকে ডাক্তার দিয়েছিল, কারণ বারুণের ঘটনার পর থেকে আঞ্জু নিয়মিত একজন সাইকিয়াট্রিস্টের চিকিৎসা নিচ্ছিল। ডাক্তার রানীকে বলেছিল আঞ্জুর মনে অনেক প্রশ্ন চাপা পড়ে আছে। যতদিন সে সেসব প্রশ্নের উত্তর না পাবে, ততদিন সে এই ভয় আর মানসিক কষ্ট থেকে বের হতে পারবে না।
পরের দিন জর্জ কুটি পুরো পরিবারকে নিয়ে ছুটিতে বেরিয়ে পড়ে। সেখানে সবাই শান্তভাবে গল্প করছিল। তখন জর্জ কুটি আঞ্জুকে বলে তার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সে খোলাখুলি জিজ্ঞেস করতে পারে। আর আঞ্জুর মনে ছিল শুধু একটাই প্রশ্ন। সে জানতে চায় সেই মামলাটা কি সত্যিই পুরোপুরি শেষ হয়ে গেছে নাকি এখনো কোনো ভয় আছে। এই প্রশ্নের উত্তর জর্জ কুটি নিজে দেয় না। সে বলে তাদের আইনজীবীও এখানে আছেন, তিনিই সব বুঝিয়ে বলবেন। আসলে জর্জ কুটি আগেই আইনজীবীকে সেখানে নিয়ে এসেছিল যাতে পরিবারের মনের সব ভয় আর প্রশ্নের উত্তর দেওয়া যায়। তখন আইনজীবী বলেন টেকনিক্যালি এই কেস পুরোপুরি শেষ বলা যায় না, কিন্তু বাস্তব দিক থেকে দেখলে মামলাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর পরে, 5 বছর পরে কিংবা 10 বছর পরেও যদি পুলিশ নতুন কোনো সূত্র পেয়ে যায় তাহলে কেস আবার খোলা হতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই কম, কারণ সব প্রমাণ প্রায় শেষ হয়ে গেছে। তাই এখন আর ভয় পাওয়ার কিছুই নেই। আর যদি কোনোদিন এই মামলা আবার ফিরে আসে তাহলে সবার আগে নিজেদের বাবার উপর বিশ্বাস রাখতে হবে, কারণ জর্জ কুটি তাদের জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছে এবং সে কখনো তাদের ক্ষতি হতে দেবে না। আইনজীবীর কথা শুনে পুরো পরিবার কিছুটা স্বস্তি অনুভব করে। কিন্তু এরপর জর্জ কুটি একা আইনজীবীর সঙ্গে কথা বলে। সে জানতে চায় ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে কিনা। তখন আইনজীবী তাকে একটা প্রশ্ন করেন। তিনি বলেন তুমি তো ভারুনের লাশে অ্যাসিড ঢেলে সেটা পুড়িয়ে ফেলেছিলে, কিন্তু এই কথাটা তুমি আজ পর্যন্ত নিজের পরিবারকে কেন বলনি? জর্জ কুটি উত্তর দেয় যদি এই সত্যটা তারা জেনে যায় তাহলে তারা আরো বেশি ভয় পেয়ে যাবে, তাই আপাতত এই কথাটা গোপন রাখাই ভালো। অর্থাৎ ভারুনের লাশ অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলার বিষয়টি এখনো পর্যন্ত তাদের পরিবারের কেউই জানে না। কয়েকদিন পরে আবার ম্যারেজ ব্রোকার তাদের বাড়িতে আসে। সে জর্জ কুটি এবং রানীকে বলে যারা আঞ্জুকে দেখতে আসে তারা প্রথমে সম্পর্ক পছন্দও করে এবং বিয়ে পর্যন্ত রাজি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে সম্পর্ক ভেঙে দেয়। এরপর ব্রোকার বলে এর পিছনে নিশ্চয়ই কেউ আছে, কারণ প্রতিবারই কেউ না কেউ ফোন করে ছেলের পরিবারকে আঞ্জুর সম্পর্কে খারাপ কথা বলে দেয়। ব্রোকার জানায় সে একটি ফোন নাম্বার পেয়েছে, যদি সেই নম্বরের খোঁজ নেওয়া যায় তাহলে সত্যটা বের হয়ে আসতে পারে। তখন জর্জ কুটি সেই নম্বর নিয়ে এক পুরনো পুলিশ অফিসারের কাছে যায় এবং তাকে বিষয়টা তদন্ত করতে বলে। তদন্তে জানা যায় সেই নম্বরটি তাদের শহরেরই এক ব্যক্তির। যখন সেই নম্বরের লোকেশন ট্র্যাক করা হয় তখন জানা যায় নম্বরটি আর কারো নয় বরং জর্জ কুটি থিয়েটারের ম্যানেজারের, অর্থাৎ সেই লোকটাই যে দ্বিতীয় পার্টে ওয়াচম্যান ছিল। এই সত্য জানার পর জর্জ কুটি রাগে তার বাড়িতে চলে যায় এবং জিজ্ঞাসা করে আমার সাথে কাজ করে তুই আমার মেয়ের জীবন নষ্ট করছিস? তুই আর তোর স্ত্রী মিলে বারবার আমার মেয়ের বিয়ে ভাঙছিস। কিন্তু সামনের লোকটাও পাল্টা জবাব দেয়। সে বলে শুধু তুমিই কি ভালো মানুষ? তুমি যা করেছো তারপরও তোমার মনে হয় তুমি ঠিক আছো? এরপর সে আরো বলে আমি চাইলে তোমার অনেক বড় ক্ষতি করতে পারতাম, কিন্তু করিনি, এই জন্য কৃতজ্ঞ হও। তুমি অন্য একটা পরিবারকে ধ্বংস করেছো আর এখন চাও তোমার পরিবার সুখে থাকুক, সেটা কিভাবে সম্ভব? তার এই কথা শুনে জর্জ কুটি ভেতর থেকে ভেঙে পড়ে। বাড়ি ফিরে সে খুব চিন্তায় ডুবে যায়। রানী তাকে বোঝানোর চেষ্টা করলেও তার কষ্ট কমে না। জর্জ কুটি বুঝতেই পারে না কেন সবাই এখনো তাদের বিরুদ্ধে এমন আচরণ করছে। তখন সে রানীকে বলে এই কথাগুলো যেন কোনোভাবে আঞ্জুর কানে না পৌঁছায়। পরের দিন জর্জ কুটি সিদ্ধান্ত নেয় সে এবার মেয়ের জন্য অন্য শহরে পাত্র খুঁজবে। তার মনে হয় যদি ছেলেটা অন্য এলাকার হয় তাহলে তাদের অতীত সম্পর্কে কেউ জানবে না। রানীর কাছে এই সিদ্ধান্তটা একটু অদ্ভুত লাগে, কিন্তু জর্জ কুটি বলে বাইরের সম্পর্কই আঞ্জুর জন্য সবচেয়ে ভালো হবে। এরপর আমরা দেখি শ্রেয়া নামে এক মেয়ে জর্জ কুটির সঙ্গে দেখা করতে আসে। এটা সেই মেয়ে যার বাবা দ্বিতীয় পার্টে চার্চ থেকে একটি মৃতদেহ বের করে এনে জর্জ কুটিকে সাহায্য করেছিলেন। শ্রেয়া বিদেশে পড়াশোনা ও চাকরি করছিল। সে একজন নার্স। তার পড়াশোনার পুরো খরচ জর্জ কুটি বহন করেছিল। এখন তার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এবং পুরো সংসারের দায়িত্ব শ্রেয়ার উপর। সে নিজের বিয়ের খবর দিতে এবং আশীর্বাদ নিতে জর্জ কুটির কাছে এসেছিল। অন্যদিকে সেই 2 প্রেস রিপোর্টার এখনো জর্জ কুটির উপর নজর রাখছিল। এবার তারা শ্রেয়াকেও অনুসরণ করতে শুরু করে। তাদের সন্দেহ হয় জর্জ কুটি আর শ্রেয়ার মধ্যে নিশ্চয়ই কোনো বড় গোপন রহস্য আছে, যেটা থেকে নতুন কোনো সূত্র পাওয়া যেতে পারে। সেই রাতে জর্জ কুটির মনে হয় তার বাগানে কেউ আছে। সে টর্চ নিয়ে বাইরে যায় এবং দেখে মাটিতে একটা বড় গর্ত খোঁড়া হয়েছে। জর্জ কুটির সঙ্গে সঙ্গে গর্তটা খুঁড়ে দেখে, কিন্তু ভিতরে কিছুই নেই, পুরো গর্ত খালি। এটা দেখে সে বুঝে যায় এবার বড় কিছু ঘটতে চলেছে। তারপর সে আবার গর্তটা বন্ধ করে দেয়। ঠিক তখনই সেখানে সাহাদেভান এসে হাজির হয়। এটা সেই সাহাদেভান যে প্রথম পার্টে সবার আগে জর্জ কুটির মামলার তদন্ত শুরু করেছিল।
এরপর জানা যায় সাহাদেওয়ান আবার কেন এই মামলায় ফিরেছে। আসলে এতক্ষণ যে মহিলা প্রেস রিপোর্টারকে দেখা যাচ্ছিল সে আর কেউ নয়, সাহাদেওয়ানের নিজের মেয়ে। এখন বাবা মেয়ে দুজন মিলে যে কোনোভাবেই হোক জর্জ কুট্টিকে ধরতে চায়। এদিকে একটা ভালো খবরও আসে। অবশেষে আঞ্জুর জন্য একটা ভালো সম্পর্ক পাওয়া গেছে। ছেলের পরিবার জর্জ কুট্টিদের অতীত সম্পর্কে সব জানার পরেও বিয়েতে রাজি হয়। দুই পরিবার বাড়িতে দেখা করে, ছেলেটার আঞ্জুকে পছন্দ হয় এবং আঞ্জুরও ছেলেটাকে ভালো লাগে। এরপর খুব দ্রুত বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে যায়। কিন্তু অন্যদিকে সাহাদেওয়ান এবং তার মেয়ে জর্জ কুট্টির বিরুদ্ধে নতুন প্রমাণ জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে। প্রথমে সাহাদেওয়ান সেই সাইকিয়াট্রিস্টের কাছে যায় যিনি আঞ্জুর চিকিৎসা করছিলেন। সে নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে আঞ্জুর মেডিকেল রিপোর্ট চায়, কিন্তু ডাক্তার সরাসরি না করে দেন। তখন সাহাদেওয়ান ছুরি বের করে তাকে ভয় দেখায়। সে বলে, রিপোর্ট না দিলে তোমাকে আর তোমার মেয়েকে মেরে ফেলবো। ডাক্তার ভয় পেয়ে বাধ্য হয়ে রিপোর্ট দিয়ে দেন। কিন্তু সাহাদেওয়ান চলে যেতেই তিনি সঙ্গে সঙ্গে জর্জ কুট্টিকে ফোন করে সব জানিয়ে দেন। এসব শুনে জর্জ কুট্টিও চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না সাহাদেওয়ান হঠাৎ করে আবার এই মামলায় কেন জড়িয়ে পড়েছে। জর্জ কুট্টি সঙ্গে সঙ্গে সাহাদেওয়ানের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে দেখে সাহাদেওয়ান আর তার রিপোর্টার মেয়ে একসঙ্গে বসে আছে। তখন সাহাদেওয়ান জানায় ওই মেয়েটা তারই মেয়ে। জর্জ কুট্টি রাগে বলে, এই কেসের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, আদালত আগেই মামলা শেষ করে দিয়েছে, তাহলে তুমি আর তোমার মেয়ে আবার তদন্ত কেন করছো? কিন্তু সাহাদেওয়ান বলে, তুমি যাই বলো, এবার তুমি আর তোমার পরিবার বাঁচতে পারবে না। এই কথা শুনে জর্জ কুট্টি ভয় আর দুশ্চিন্তা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিয়ের প্রস্তুতি জোরে সোরে চলছে। কাপড়, গয়না আর বিয়ের সব জিনিস কেনা হচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে জর্জ আতঙ্কে দিন কাটাচ্ছিল। তার একটাই চিন্তা, যে কোনো মূল্যে যেন তার মেয়ের বিয়ে বন্ধ না হয়। এর মধ্যে সে তার আইনজীবীর সঙ্গেও দেখা করে। সে বলে, বিয়ের সময় সাহাদেওয়ানরা নিশ্চয়ই বড় কিছুর পরিকল্পনা করছে, কিন্তু আইনজীবী তাকে শান্ত করে বলেন তিনি যেন শুধু বিয়ের প্রস্তুতিতে মন দেন, বাকি সব তিনি সামলে নেবেন। এরপর সাহাদেওয়ান নতুন প্রমাণের খোঁজে শ্রেয়ার বাড়িতে যায়। সেখানে সে শ্রেয়া এবং তার বাবাকে মারধর করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে জানতে চায়, চার্চে কাজ করা একজন মানুষের এত বড় বাড়ি কিভাবে হলো? তোমার মেয়ে বিদেশে পড়াশোনা করলো কিভাবে? এত টাকা এলো কোথা থেকে? অনেক মারধরের পর শেষ পর্যন্ত শ্রেয়ার বাবা ভেঙে পড়েন এবং সব সত্য বলে দেন। তিনি স্বীকার করেন সেই রাতেই তিনি চার্চ থেকে একটি মৃতদেহ বের করে জর্জ কুট্টিকে দিয়েছিলেন। এখন সাহাদেওয়ানের হাতে খুব বড় একটা প্রমাণ চলে আসে, আর এই প্রমাণ পাওয়ার পর সে আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ঠিক সেই সময় সিনেমায় আইপিএস থমাস এবং এক এসআই অফিসারকেও দেখানো হয়। সেই এসআই থমাসকে বলে যে সাহাদেওয়ান কোনো কারণ ছাড়াই আবার জর্জ কুট্টির পুরনো মামলাটা খুঁড়ে বের করার চেষ্টা করছে। তখন থমাস বলে, ঠিক আছে, কাল ওকে অফিসে ডাকো, আমি ওর সঙ্গে কথা বলবো। পরের দিন সাহাদেওয়ান আইজি অফিসে পৌঁছে যায়। সেখানে থমাস তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার এই কেস নিয়ে কেন পড়েছ? তখন সাহাদেওয়ান খুব অহংকার নিয়ে বলে, এই কেস এখনো শেষ হয়নি, আমি এটা আবার সামনে নিয়ে আসবই। আসলে থমাস সাহাদেওয়ানকে একদমই পছন্দ করত না, কারণ পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও সাহাদেওয়ান অতীতে অনেক বেআইনি কাজ করেছিল। তার জন্য পুরো ডিপার্টমেন্টের বদনাম হয়েছিল, তাই থমাস তাকে সহ্য করতে পারত না। এরপর থমাস সাহাদেওয়ানকে সরাসরি হুমকি দেয়। সে বলে, এই কেসে আর নাক গলাবে না, তুমি এখন রিটায়ার্ড পুলিশ অফিসার, সেভাবেই থাকো। তারপর আরো বলে, আমি শুধু তোমাকে ভয় দেখানোর জন্য ডাকিনি, তোমার বিরুদ্ধে এক মহিলা অভিযোগও উঠেছে, তারপরে যদি না থামো তাহলে জেলে ভরে দেব। এই কথা বলেই থমাস সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই বের হওয়ার সঙ্গে সঙ্গেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে। আসলে সাহাদেওয়ানকে আবার এই কেস তদন্ত করার জন্য বলেছিল আর কেউ নয়, ভারুণের বাবা প্রভাকারণ। সত্যি বলতে প্রথম এবং দ্বিতীয় পার্টে ভারুণের মৃত্যুর পর প্রভাকারণ খুব বেশি লড়াই করেনি, কারণ সে বুঝে গিয়েছিল জর্জ কুট্টি খুব চালাক একজন মানুষ এবং সে বড় বড় চাল চালতে পারে, তাই সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু তার স্ত্রী গীতা এখনো নিজের ছেলের জন্য ন্যায় বিচার চায়। সে কোনোভাবেই এই কেস শেষ হতে দিতে চায় না। তাই প্রভাকারণ নিজেই থমাসকে বলে, সাহাদেওয়ানকে আমি এই কেস আবার খোলার জন্য বলেছি, তাও আপনাদের অজান্তে। তখন থমাস বলে, স্যার, এই কেস তো গত বছরই শেষ হয়ে গেছে, এখন আমরা আর কিছুই করতে পারবো না। কিন্তু প্রভাকারণ বলে, তোমরা যাই বলো, আমার স্ত্রী এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আমরা সব ভুলে যাওয়ার জন্য আমেরিকায় চলে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে ওর অবস্থা আরো খারাপ হয়ে গেছে। সে পাগলের মতো আচরণ করছে। আমরা আমাদের ছেলেকে হারিয়েছি, আর যে খুনি
তার মেয়ের বিয়ে আনন্দে হয়ে যাবে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। আমি এই কেস আবার খুলবই। এরপর থমাস জিজ্ঞাসা করে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রভাকরণ উত্তর দেয়, প্রমাণ নেই, কিন্তু সাহাদেবানের সাহায্যে আমি প্রমাণ তৈরি করতে পারবো। এটা শুনে থমাস বলে, যা করার করেন, কিন্তু সাহাদেবানের উপর বেশি ভরসা করবেন না। এরপর প্রভাকরণ ও সাহাদেবান নিজেদের দিক থেকে পুরো চেষ্টা চালিয়ে যেতে থাকে। অন্যদিকে আইপিএস থমাসও চুপচাপ ছোটখাটো সাহায্য করতে থাকে। এখন জর্জ কুট্টিও বুঝে যায় তাদের আসল উদ্দেশ্য কি। তারা যে কোনোভাবে তার মেয়ের বিয়ে থামাতে চায়। পরের দিনই ছিল বিয়ে, আর তার আগেই তারা জর্জ কুট্টি এবং তার মেয়েকে আদালতে দাঁড় করাতে চাইছিল। তাই জর্জ কুট্টি আগেভাগে আইনজীবীর সাহায্যে জামিন নিয়ে রাখে। এরপর আদালতে বরুণের পরিবারের আইনজীবী দাবি করে জর্জ কুট্টি এবং তার মেয়েকে কোর্টে হাজির করা হোক, কিন্তু জর্জ কুট্টির আইনজীবী বলেন এটা পুরোপুরি পরিকল্পিত ষড়যন্ত্র। তারা জানে মেয়েটার বিয়ে হতে যাচ্ছে, তাই বিয়ে আটকাতে চাইছে। এদিকে আদালতে তর্ক চলতে থাকে, আর অন্যদিকে খুব সুন্দরভাবে বিয়েও সম্পন্ন হয়ে যায়। এমনকি আদালতও বলে দেয় বিয়ে শেষ না হওয়া পর্যন্ত জর্জ কুট্টির বিরুদ্ধে কোনো তদন্ত চলবে না। এখন একদিকে জর্জ কুট্টি খুব খুশি ছিল মেয়ের বিয়ে শান্তিতে হয়ে গেছে, কিন্তু অন্যদিকে প্রভাকরণ রাগে জ্বলছিল। সে কিছুতেই মানতে পারছিল না বিয়ে কিভাবে হয়ে গেল। এরপর গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। বিয়ের রাতেই আঞ্জু এবং তার স্বামী একটি হোটেলে ওঠে, আর সেখান থেকেই পুরো গল্প পাল্টে যায়। আসলে আঞ্জুকে যে ছেলে বিয়ে করেছিল সে আসলে প্রভাকরণের লোক ছিল। সেই ছেলেটার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছিল এবং প্রভাকরণ তাকে সাহায্য করেছিল। সেই উপকারের বদলেই সে আঞ্জুকে বিয়ে করতে রাজি হয়েছিল। এখন প্রভাকরণ ও সাহাদেবানের পরিকল্পনা ছিল আঞ্জুকে নেশার ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেওয়া হবে, তারপর সেখানে একটা ভুয়া খুনের দৃশ্য তৈরি করা হবে এবং ছেলেটাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, যাতে সবাই মনে করে আঞ্জুই নিজের স্বামীকে হত্যা করেছে, আর যেন এইভাবে তাকে জেলে পাঠানো যায়। কিন্তু জর্জ কুট্টি আগেই বুঝে গিয়েছিল যে বড় কিছু ঘটতে যাচ্ছে। সেই রাতেই প্রভাকরণ তাকে ভিডিও কল করে বলে, আমি তোমার মেয়েকে অপহরণ করেছি। এটা শুনে জর্জ কুট্টি ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে প্রভাকরণ আঞ্জুকে খুব মারধর করেছে এবং যে ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছিল তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের পরিকল্পনা পুরোপুরি ঠিকভাবেই এগোচ্ছিল। কিন্তু এই পরিকল্পনার কথা আইপিএস থমাস কিছুই জানত না। এটা শুধু প্রভাকরণ আর সাহাদেবানই জানত। এরপর পরের দিন গল্পের আসল খেলা শুরু হয়। আসলে প্রভাকরণ যে পরিকল্পনা করেছিল জর্জ কুট্টি সেই পরিকল্পনাটাই উল্টো তাদের বিরুদ্ধেই ব্যবহার করে দেয়। সত্যি বলতে প্রভাকরণের ভিডিও কল পাওয়ার সঙ্গে সঙ্গেই জর্জ কুট্টি দ্রুত হোটেলে পৌঁছে গিয়েছিল। হোটেলে পৌঁছে জর্জ কুট্টি নিজে নিজের মেয়েকে ভয়ঙ্করভাবে মারধর করে যাতে সে অজ্ঞান হয়ে যায়। সে এটা ইচ্ছা করেই করেছিল, কারণ সে চেয়েছিল যে ফাঁদ তার জন্য পাতা হয়েছে সেই ফাঁদেই যেন ওরা নিজেরাই আটকে যায়। অন্যদিকে আঞ্জুর স্বামী তখন সাহাদেবানের সঙ্গে পালিয়ে গিয়েছিল। এখন জর্জ কুট্টি এই সুযোগটায় কাজে লাগায়। সে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেন সাহাদেবানই আঞ্জুর সঙ্গে সবকিছু করেছে। এরপর জর্জ কুট্টি সরাসরি সাহাদেবানের বাড়িতে পৌঁছে যায়। তাকে ধরে বলে, তুই আর প্রভাকরণ মিলে এসব করছিস, আমি সব জেনে গেছি। তারপর জর্জ কুট্টি সাহাদেবানকে ছুরি মারে এবং তার কাছ থেকে একটি জবানবন্দিও নেয়। সেই জবানবন্দিতে শুধু প্রভাকরণের নামই নয়, আইপিএস থমাসের নামও জড়িয়ে যায়। অর্থাৎ এবার এই পুরো খেলায় তারাই জর্জ কুট্টির ফাঁদে আটকে পড়ে। কিন্তু যখন সবকিছু উল্টো হতে শুরু করে তখন জর্জ কুট্টির মন নরম হয়ে যায়। সে থমাসকে বলে, এই সব ভুলের আসল কারণ আমি। আমার মেয়েকে ছেড়ে দাও, প্রতিশোধ নিতে হলে আমার উপর নাও। আমি মেনে নিচ্ছি খুন আমি করেছি, আমি কালই আত্মসমর্পণ করব। আমাকে 5 বছরের শাস্তি দাও, আমি সেটা মেনে নেব, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। অর্থাৎ শেষ পর্যন্ত জর্জ কুট্টি নিজেকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে সে এটাও বলে দেয়, যদি তোমরা কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে তোমাদের বিরুদ্ধে থাকা সব প্রমাণ আমার কাছে আছে, সব ভিডিও আমার কাছে, আমি সেগুলো আদালতে জমা দিয়ে দেব। এই কথা শোনার পর প্রভাকরণও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। আসলে জর্জ কুট্টি আগেই নিজের পরিবারকে বলেছিল, যত বড় বিপদই আসুক না কেন একদিন আমাকে আমার কাজের শাস্তি পেতেই হবে, কিন্তু তোমরা কখনো ভেঙে পড়বে না, আমি নিজের জীবন দিয়েও তোমাদের বাঁচাবো। আর এবার সেই কথাই সত্য হয়ে গেল। জর্জ কুট্টি সব অপরাধ নিজের কাঁধে নিয়ে নেয় এবং স্বীকার করে যে খুনটা সেই করেছিল। এরপর তাকে জেলে পাঠানো হয়। এখন মিডিয়া এবং পুরো শহরের মানুষ একটাই কথা বলছিল, 15 বছর পর অবশেষে এই খুনের বিচার হলো। সবাই অবাক হয়ে গিয়েছিল, একজন বাবা নিজের পরিবারের জন্য এত কিছু কিভাবে করতে পারে।
এরপর সিনেমায় প্রভাকারণ এবং তার স্ত্রী গীতাকে দেখানো হয়। গীতা টিভিতে জর্জ কুট্টির গ্রেফতারের খবর দেখছিল। তখন প্রভাকারণ তাকে জিজ্ঞাসা করে, এখন তো খুশি? কিন্তু গীতা উত্তর দেয়, না, আমি খুশি নই, আমি চাই আঞ্জুও কষ্ট পাক। আর এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে গল্প এখনো শেষ হয়নি। অর্থাৎ নির্মাতারা দৃশ্যম 4 এর জন্য পথ খোলা রেখেছে, কারণ তারা কখনো আসল প্রমাণ খুঁজে পায়নি। তারা শুধু খুনিকে জেলে পাঠাতে চেয়েছিল। আর এই গল্প ভবিষ্যতে আরো কত দূর যাবে সেটা এখনো অজানা। তো বন্ধুরা, এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।